জলবায়ু সম্মেলনের আসলে গতকাল সপ্তম দিনের হাই সেগমেন্ট অফিসিয়াল মিটিং এ জলবায়ুর বিভিন্ন সংকটের দিকগুলো আলোচনার পাশাপাশি মূলত বেশি জোর দেওয়া হয়েছিল অভিযোজন প্রক্রিয়া, সেই সাথে বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ, যেটি কিনা কার্বন নিঃসরণের উপর নির্ভর করে নির্ধারণ করা হয়েছিল 1.4। এর বেশি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধকল্পে উন্নত দেশগুলো সময় উন্নয়নশীল দেশ কিংবা দরিদ্র দেশগুলোর পাশে থাকার কথা দিয়েছিল প্যারিস চুক্তি অনুযায়ী, কিন্তু সেই চুক্তির বাস্তবায়ন এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। গত বছরের জলবায়ু সম্মেলনেও বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে রাখার বিষয়ে ব্যাপক চাপ প্রয়োগ করা হয়েছিল বিশ্ব নেতাদের কাছে। তারা কথা বলেছিলেন যে এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকবেন, কিন্তু সেগুলো কথার কথাতেই এবার এই বৈশ্বিক উষ্ণতার কারণে বিশ্বব্যাপী যেই জলবায়ুর পরিস্থিতি অনেকগুলো দেশ এখন নাজুক অবস্থায় আছে, সেই বিষয়ে সেই সব দেশের প্রতিনিধিরা কথা বলেছেন বাংলাদেশ থেকে আসা প্রতিনিধি দল। এই জলবায়ু প্রভাব পাশাপাশি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে বাংলাদেশে বন্যা, বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড় এগুলো কয়েকদিন পর পর মোকাবেলা করতে হচ্ছে। পাশাপাশি বাংলাদেশের আরো যে দেশগুলো আছে সেখানে অনাবৃষ্টি কিংবা অতিবৃষ্টি, আবার কিছু কিছু দেশে বরফ পড়তে শুরু করেছে, যেগুলো বিরূপ প্রভাব পড়তে শুরু হয়েছে প্রত্যেকটি দেশের উপর। এই বিষয়ে আজকে চ্যানেলের সাথে কথা বলার জন্য যুক্ত হচ্ছেন দুইজন সিনিয়র সাংবাদিক, যারা সবসময় জলবায়ু সম্মেলন কভার করেন। আমার পাশে আছেন দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি জনাব সাঈদ আহমদ খান, আছেন দৈনিক দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার দুলাল হোসেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। জনাব সাঈদ আহমদ খান, আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি, এই জলবায়ুর প্রভাবে যে বৈশ্বিক উষ্ণতা, বিরূপ প্রভাবের কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, আমরা জানি গ্লোবাল ওয়ার্মিং এর কারণে প্রত্যেকটি দেশই এখন ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই বিষয়ে যেই অর্থনীতির দিক থেকে সক্ষম কিংবা আমরা যাদেরকে মোটামুটি উন্নত দেশ হিসাবে ট্রিট করি, তারা বরাবরই কথা দিয়েছিলেন ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে থাকার জন্য। আপনি নিয়মিত এই জলবায়ু সংকট নিয়ে সংবাদ কভার করেন। এইবারের সম্মেলন থেকে এখন পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে, আপনার কাছে কি মনে হচ্ছে বিষয়গুলো? জি, আমি সম্মেলনের প্রথম 3 দিন থাকতে পারিনি। এরপর থেকে আমি রেগুলার সাইডলাইন মিটিংগুলোতে যে ব্রিফিংগুলো হয় সেটা আমি দেখেছি এবং সেখানে আমাদের দেশের পক্ষ থেকে যে প্রতিনিধি দল এসেছে, যারা নেগোসিয়েটর এসেছেন, তাদের সাথে আমি পার্সন টু পার্সন কথা বলেছি। তো তারা যেই কথাটা বলেছেন সেটা আসলে হতাশাব্যঞ্জক। তারা যে কথাটা বলেছেন যে প্যারিস চুক্তিতে যেই ঘোষণা হয়েছিল, যে ঘোষণা দিয়েছিল শিল্পোন্নত দেশগুলো, তারা যেন সেই ঘোষণা থেকে সরে আসছেন। আমাদের যে মৎস্য ও পশু সম্পদ, প্রাণী সম্পদ উপদেষ্টা, তিনিও স্বয়ং বলেছেন যে এক ধরনের যুদ্ধ করতে হচ্ছে তাদের সাথে, যে তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতির কথা তাদেরকে স্মরণ করে দিতে হচ্ছে এবং তাদের বলতে হচ্ছে যে এটা আপনারা মানুন। ফলে এক ধরনের টাগ এন্ড ওয়ার কিন্তু তাদের সাথে চলছে। এখন মনে হচ্ছে যে তারা যে কথা দিয়েছিলেন সেই কথা থেকে ক্রমশ সরেই যাচ্ছে না, তারা নিজেদেরকে এই সময় এই সম্মেলন থেকেও তারা প্রত্যাহার করে নিচ্ছে। আমরা একটা দৃষ্টান্ত স্বরূপ দেখতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্র, যাদেরকে আসলে শিল্প উন্নত বলা হয়, বাট তারা কিন্তু মানসিকতার দিক থেকে মোটেও উন্নত না, কারণ তারা কথা দিয়ে কথা রাখেনি। ফলে আমার মনে হচ্ছে যে এই সমস্ত শীর্ষ সম্মেলনগুলো কথার কথাই থেকে যাচ্ছে, শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকছে এবং এটা একটা পিকনিক পার্টিতে পরিণত হয়েছে। আমি আসলে এই ব্রাজিলে যখন পা রাখলাম তখন বিভিন্ন ড্রাইভার, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি। একজন ড্রাইভার, তিনি শুনে হাসলেন যে তোমরা জলবায়ু সম্মেলনে আসছো, এটা কি সম্মেলন? আমি বললাম এটা COP30 সম্মেলন। উনি চট করে বলে দিলেন এটা FLOP30 সম্মেলন। তো ওরা এটাকে নিয়ে ব্যঙ্গ করছে। অসংখ্য ধন্যবাদ। জানে যে এটা আসলে কি হতে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ জনাব সাঈদ আহমদ খান, বিশেষ প্রতিনিধি দৈনিক ইনকিলাব। আমরা এখন কথা বলবো দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার দুলাল হোসেনের সাথে। জনাব দুলাল হোসেন, আপনি জলবায়ু সম্মেলন কভার করেন নিয়মিত। আপনার কাছে এইবারের সম্মেলন কি মনে হচ্ছে? বাংলাদেশের জন্য কি খুব পজিটিভ কোনো বার্তা আসবে এখান থেকে, নাকি এগুলো এবারও কথার কথা এরকমই থাকবে? বাংলাদেশ জলবায়ু অর্থায়ন, অভিযোজন তহবিল, লস অ্যান্ড ড্যামেজ এগুলোর বিষয়ে যে ক্ষতিপূরণ দাবি করে যেটা ন্যায্য অধিকার হিসাবে বাংলাদেশের প্রতিনিধিরা বলছেন, সেক্ষেত্রে আপনার অপিনিয়ন? হ্যাঁ, আপনি ভালো বলেছেন। আসলে এইবার যে জলবায়ু সম্মেলন শুরু হয়েছে, এবার জলবায়ু সম্মেলনে অনেকগুলো বিষয় উঠে আসছে, অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছে, অনেকগুলো সুপারিশ আসছে। কয়েকটা দেশ একটা ফান্ড দেওয়ার কথা বলছে। এই ফান্ড দেওয়া কিন্তু প্যারিস চুক্তি থেকে আমরা শুনেছি যে উন্নত দেশগুলো, যেগুলো উন্নয়নশীল দেশ এবং গরিব দেশ আছে, সেই দেশগুলোকে ফান্ড দেবে, কিন্তু ফান্ড কিন্তু দিচ্ছে না। এবারও ফান্ড গঠনের কথা বলা হচ্ছে,
যে এই ফান্ড আসলে গঠন করা হবে, কিভাবে দিবে, কারা পাবে, সেইগুলো কিছু নির্ধারণ করা হয়। এরপরও যেই যেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিভিন্ন দেশকে দেওয়া হয়, সেই ফান্ডগুলো আসলে প্রকৃত কাজে লাগে কিনা সেগুলো ঠিকমতো তদারকিতা নাই। আমাদের সম্মেলন শুরু হয়েছে এবার 10ই নভেম্বর। বাংলাদেশের একটা গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে টিআইবি, সেখানে তারা বলেছে বাংলাদেশে যে পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে তার মধ্যে 891টা প্রকল্পে 2010 কোটি টাকা প্রস্তুত হয়েছে। আসলে এই দেশটাকে কত টাকা দেওয়া হয়েছে এবং এই টাকাগুলো কোথায় গেছে এবং এই প্রস্তুত যারা করেছে সেগুলো আইডেন্টিফাই করে ব্যবহার, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এরপরে আমরা মনে করি বাংলাদেশে যেহেতু তসরুপ হচ্ছে বা ঠিকমতো জলবায়ু ফান্ডটা কাজে লাগছে না, অন্যান্য দেশগুলোতে সেম একই ঘটনা ঘটে কিনা সেগুলো খেয়াল নেওয়া উচিত। এবং শিল্পোন্নত দেশগুলো এই জলবায়ু ফান্ড কীভাবে তারা প্রতিশ্রুতি দিয়েছিল দিবে, কেন দেয় নাই, সেগুলো কি প্রক্রিয়া আনা হবে, এটা কি শুধু ঘোষণায় সীমাবদ্ধ থাকবে কিনা? যদি ঘোষণায় সীমাবদ্ধ থাকে তাহলে জলবায়ু নিয়ে আমাদের আসলে এই সেমিনার বারবার করবে, বিশ্বের বিভিন্ন দেশের মানুষজন আসবে, আদৌ কোনো কাজ হবে না। অসংখ্য ধন্যবাদ জনাব দুলাল হোসেন আপনাকে। দর্শক যেমনটি শুনছিলেন আপনারা, জলবায়ুর তহবিল বরাদ্দ, পাশাপাশি সেই তহবিলগুলো সুষ্ঠু ব্যবহার, এই বিষয়ের উপর জোর দিচ্ছেন এবার কমিশনরা। তা না হলে এই জলবায়ুর বিরূপ প্রভাবে বাংলাদেশের জন্য সামনে আরো ভয়াবহ সংকট অপেক্ষা করছে বলে মনে করছেন। রাজনীতির জলবায়ু সম্মেলন